স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। ইরানে মার্কিন হামলার পরিকল্পনার অনুমোদন দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কি না সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, সরাসরি হামলায় অংশগ্রহণের বিষয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে ট্রাম্প। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল দ্বন্দ্বে সরাসরি অংশ নিতেও পারে, আবার নাও নিতে পারে। চলমান পরিস্থিতি মোকাবেলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দুই দেশের নেতাকে স্থায়ী সমাধানের আহ্বান জানান তিনি। এদিকে চলছে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা। ইরানে আবারও হামলা শুরুর দাবি করেছে তেল আবিব। তবে এসব হামলার লক্ষ্যবস্তু কী তা জানানো হয়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দৃষ্টিতে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, আর তা নিয়ে দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধে লিপ্ত দেশ দুটি। পারমাণবিক স্থাপনা ধ্বংসের বাহানায় ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তবে গণমাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, খামেনিকে হত্যা করতে পারলেই শেষ হবে সংঘাত। তবে এই সংঘাতের পেছনে কি শুধুই পারমাণবিক তৎপরতা, নাকি খামেনির প্রাণনাশ? পারমাণবিক স্থাপনা ধ্বংসের বাহানা দিয়ে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করে ইসরায়েল, তা যেন এখন রূপ নিয়েছে খামেনিকে হত্যা করায়। ইসরায়েলের হামলার একের পর এক সহযোদ্ধা এবং ঘনিষ্ঠ জন হারাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজেও অনবরত পাচ্ছেন হত্যার হুমকি। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হত্যার হুমকি দেন খামেনিকে। খামেনিকে হত্যা করতে পারলেই শেষ হবে সংঘাত। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস হুঁশিয়ারি দেন, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতোই পরিণতি বরণ করতে হতে পারে ৮৬ বছরের খামেনিকে। হুমকি আসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, খামেনির অবস্থান জানে যুক্তরাষ্ট্র, তবে তাকে এখনই হত্যা করা হবে না। নানা দিক থেকে এত হুমকি, প্রাণনাশের বার্তা, তারপরও দম হারাচ্ছেন না খামেনি। শির দ্বারা সোজা করে জবাব দেন যুদ্ধের বার্তার। আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং দীর্ঘমেয়াদের ক্ষমতায় থাকা রাজনীতিক এবং ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত তিনি ইরানের রাজনীতিক, ধর্মীয় এবং কূটনৈতিক নীতি নির্ধারকদের কেন্দ্রে রয়েছেন। ৪ দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু ইরানের ভেতরের পরিবর্তনের সাক্ষী নন, বরং রাজনৈতিক অঙ্গনে দেশটির অবস্থানও রূপান্তর করেছেন নিজের দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে। খামেনির অন্যতম কৌশলগত অর্জন প্রতিরোধ অক্ষ গড়ে তোলা। এর আওতায় তিনি সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনে প্রভাবশালী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক এবং আদর্শিক সম্পর্ক গড়ে তোলেন। এই অক্ষকে সামনে রেখে খামেনি মধ্যপ্রাচ্যে ইরানে কৌশলগত গভীরতা বাড়ান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব কমানোর চেষ্টা করেন। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা। ঠিক এমন সময় যুক্তরাষ্ট্রের একটি গোপন অস্ত্র ভাবাচ্ছে সামরিক বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের সাইলেন্ট কিলার GBU-57 বাংকার ব্লাস্টার বোমা। একটিমাত্র বোমা ইরানের দুর্ভেদ্য ফোর্ডো পারমাণবিক কেন্দ্রকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এই বিধ্বংসী অস্ত্র মোড় ঘুরিয়ে দিতে পারে ইরান ইসরায়েল যুদ্ধের। পাহাড়ের নিচে কংক্রিট আর ইস্পাতের আবরণে ঘেরা ইরানের গর্ব ফোর্ডো পারমাণবিক কেন্দ্র। কড়া সুরক্ষায় ঘেরা মাটির ৯০ মিটার গভীরে থাকা এই স্থাপনায় তৈরি হয় ইউরেনিয়াম। তবে সাধারণ বোমায় দুর্ভেদ্য এই পারমাণবিক কেন্দ্রের ক্ষতি করা সম্ভব নয়, যে কারণে ইসরায়েলের একের পর এক হামলার পরও এখনও অক্ষত ফোর্ডো পারমাণবিক কেন্দ্র। তবে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এমন এক অস্ত্র যা বদলে দিতে পারে পুরো যুদ্ধের সমীকরণ। এই অস্ত্রের নাম GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর বম্ব। ১৩,০০০ কিলোগ্রামের বেশি ওজনের এই দৈত্যাকার বোমা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার। এটি বিস্ফোরণ ঘটাতে পারে মাটির ৬০ মিটার গভীরে, পাহাড় ভেদ করে পারমাণবিক কেন্দ্রের সবচেয়ে সুরক্ষিত স্থানে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে এই সাইলেন্ট কিলার।
ইসরায়েলের হাতে যেসব বোমা আছে তা ফোর্ডো কেন্দ্রের গভীরে যেতে পারে না, কিন্তু যুক্তরাষ্ট্র এই বাংকার বাস্টার বোমা ব্যবহার করলে মাটির সাথে মিশে যাবে ইরানের পরমাণু স্বপ্ন। তবে এই বোমা এতটাই শক্তিশালী যে একমাত্র যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বম্বার যুদ্ধবিমান দিয়েই এটি বহন করা সম্ভব, যা রাডারে প্রায় অদৃশ্য। অর্থাৎ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগেই তার বুকে নেমে আসবে এই ভয়ঙ্কর বোমা। ইসরায়েল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে GBU-57 সরবরাহের জন্য। সংঘাত যেদিকে যাচ্ছে, বিশ্ব রাজনীতিতে শঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র কি সত্যিই এই বোমা ব্যবহার করবে। তবে হোয়াইট হাউস এখনও সিদ্ধান্ত নেয়নি, কারণ এর ফলাফল হতে পারে ভয়াবহ। ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে এই বোমা ফেললে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে, আর যুক্তরাষ্ট্র এমনটা করলে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। বিশ্বজুড়ে দেখা দেবে কূটনৈতিক সংকট। যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরাসরি ইসরায়েলকে দেয়নি, তবে সংঘাত তীব্র হলে GBU-57 ব্যবহারের পথ খুলে যেতে পারে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। এই বোমা ব্যবহার করলে শুধু ইরানের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই যুদ্ধের এক নতুন সূচনা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। সীমানা নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন জরুরি বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, অতীতে সীমানা নির্ধারণ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন এমনটি না ঘটে, এজন্য ইসিকে সতর্ক থাকতে হবে। ইসির অতিরিক্ত সচিবের দাবি, নির্বাচনের তারিখ হলে 2 মাস আগেই সীমানা নির্ধারণের কাজ শেষ করা সম্ভব হবে। গেল 6 মে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। 12 মে এই সংক্রান্ত গেজেট পায় ইসি। তবে চাহিদা অনুযায়ী আইন সংশোধন না হওয়ায় অধ্যাদেশটি পুনরায় সরকারের কাছে পাঠানোর পরিকল্পনায় নির্বাচন কমিশন। এছাড়া সীমানা নির্ধারণের কাজ কিভাবে শুরু করবে তা নিয়ে চলছে আলোচনা ও চিঠি চালাচালি। এর ফলে ঝুলে আছে 365টি আবেদন। এই পরিস্থিতিতে বিতর্ক এড়াতে সীমানা নির্ধারণে বিশেষ কমিটি গঠন জরুরি বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান। অতীতে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন অনেক বিতর্কের সম্মুখীন হয়েছে। যেমন 2008 সালের নির্বাচনের আগে যে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, বিএনপি দাবি করছে যে এই পক্ষপাতদুষ্টভাবে সীমানা পুনর্নির্ধারণ করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে নবম জাতীয় সংসদ নির্বাচনে। তো এই একটা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে যদি এই সীমানা পুনর্নির্ধারণ হয়, তাহলে নির্বাচন কমিশন এইরকম বিতর্কের থেকে ঊর্ধ্বে থাকতে পারবে। ইসির অতিরিক্ত সচিব বলছেন, নির্বাচনে 2 মাস আগেই সীমানা নির্ধারণের কাজ শেষ করবেন তারা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমাদের নির্বাচনের জন্য একটা মাননীয় প্রধান উপদেষ্টা সময়সীমা নির্ধারণ করেছিলেন। আমরা সেভাবে কাজ করার জন্য প্রস্তুত। আমরা তফসিল ঘোষণা করব, তার 2 মাস আগে ধরেন যে তফসিল ঘোষণা করবো, 2 মাস তফসিল ঘোষণার কমপক্ষে 1-2 মাস আগেই আমাদের এই সমস্ত কাজগুলো শেষ হয়ে যাবে। জানা গেছে, ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আটকে আছে সীমানা নির্ধারণ সহ প্রাথমিক কিছু কর্মপরিকল্পনা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে করোনা ভাইরাসের যে নতুন ধরন ছড়িয়েছে, তাতে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ঝুঁকি সবচেয়ে বেশি। এবারের ধরনকে আগের চেয়ে শক্তিশালী আখ্যা দিয়ে চিকিৎসক বলছেন, দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে ফেলার সক্ষমতা রয়েছে ভাইরাসটির। তবে আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন করে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে মহাখালীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালকে। করোনা, ডেঙ্গু সহ নানা রোগের লক্ষণ নিয়ে প্রতিনিয়ত হাসপাতালটিতে ভিড় করছেন সাধারণ মানুষ। আমার 4-5 দিন যাবত জ্বর, ঠান্ডা, উইকনেস, প্রেশার লো এবং ঘ্রাণ শক্তি চলে গেছে। আমি টিকেট কাছে করোনা টেস্ট করার জন্য আসছি আর কি। আমার সমস্যা হচ্ছে গত 1 সপ্তাহের বেশি জ্বর, ঠান্ডা, জ্বর যাচ্ছে আসছে। আইসিডিডিআরবির তথ্য মতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হল করোনার নতুন 2টি ধরন XFG ও XFC। এগুলো ওমিক্রন JN1 এর উপশাখা। বিশেষজ্ঞদের মতে করোনার এবারের ধরন সংক্রমণের ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী। এই ভেরিয়েন্টগুলোর যে ধরনের মিউটেশন হয়েছে,
এই মিউটেশন হওয়ার ফলে খুব দ্রুত আপনার একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ার একটা সক্ষমতা অর্জন করেছে। প্রাকৃতিকভাবে গত 4-5 বছরে আমরা যখন আক্রান্ত হয়েছি তখন যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে সেটাকে ভেঙে ফেলার মতো একটা সক্ষমতা অর্জন করেছে। যারা বড় ধরনের রোগে আক্রান্ত তাদের সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। যারা আক্রান্ত হচ্ছেন মূলত তারা 60 ঊর্ধ্ব বয়সের, যাদের ডায়াবেটিস আছে বা যারা কার্ডিয়াক ফেইলিওর আছে বা হার্টের অন্যান্য কোনো সমস্যা আছে অথবা ফুসফুসের সমস্যা আছে এবং অ্যাজমা থাকতে পারে, এই লোকগুলি মূলত ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও এখন কিন্তু আপনার কোভিডে আক্রান্ত। আমাদেরকে এই জনগোষ্ঠীটা সম্পর্কে সচেতন থাকতে হবে। এখন পর্যন্ত করোনায় শনাক্তের হার 13 থেকে 14% মধ্যে রয়েছে। করোনা পরীক্ষার পরিধি আরও বাড়ানো উচিত বলে মনে করেন চিকিৎসক। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেটে করোনা সংক্রমণ তুলনামূলক কম হলেও এখনও স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন সাধারণ মানুষ। খোদ এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই নেই স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা। যদিও এরই মধ্যে শুরু হয়েছে করোনা পরীক্ষা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সংক্রমণ বাড়লে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে প্রস্তুত তারা। আর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রতিটি উপজেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। হাসপাতালের বারান্দায় এভাবেই গাদাগাদি করে শুয়ে বসে রোগী ও স্বজনরা। কারোরই স্বাস্থ্যবিধি মানার বালাই নেই সুনির্দিষ্ট তদারকিও। মাস্কের বিষয়ে কেউ তো আজ পর্যন্ত বলে নাই যে মাস্ক লাগাই তুইব বা মাস্ক এটা এইরকম একটা সেফটি আছে, সেই তো বলে নাই। এখনো কোনো প্রশাসন বা একের থেকে কোনো কিছু বলা হয় নাই যে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। যদিও সম্প্রতি হাসপাতালে সীমিত আকারে করোনা পরীক্ষা শুরু হয়েছে। কর্তৃপক্ষের দাবি, হাতে রয়েছে প্রয়োজনীয় কিট। সংক্রমণ বাড়লে খোলা হবে আলাদা করোনা ওয়ার্ড। আগের যে চ্যালেঞ্জটাকে আমরা যেভাবে মোকাবেলা করেছি ঠিক সেভাবে আমরা এখনও আমাদের ওই ধরনের লোকজন যারা আগের এক্সপার্ট তাদেরকে নিয়ে আমরা ব্যবস্থাপনা কমিটি, উপদেষ্টা কমিটিও আমরা তৈরি করছি। সিলেটে করোনা ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা ওয়ার্ডে সেবা দেয়া যাবে অর্ধশত রোগীকে। প্রস্তুত 16টি আইসিইউ। আমরা আবার করোনা মোকাবিলার জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম যা যা নেওয়ার দরকার আমরা সেটা শুরু করেছি। আপনারা জানেন আমাদের এখানে একটা আইসিইউ ইউনিট আছে 16 শয্যা বিশিষ্ট। আমরা সেটিও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রস্তুতিমূলক কাজ আমাদের চলমান। স্বাস্থ্য কর্মকর্তারা আরও বলছেন, প্রয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা চালু করা হবে। আগের মতোই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা যদি থাকে, আমরা যে কোভিডের জন্য সাসপেক্ট করি, তাহলে আমরা নিকটস্থ যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যাব এবং এখানে টেস্ট করানোর জন্য ব্যবস্থা করব। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এরই মধ্যে থার্মাল স্ক্যানার বসেছে, তবে যাত্রী ও দর্শনার্থীরা অনেকটাই উদাসীন এখনও। বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল কিংবা বাজারঘাট সব জায়গাতেই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা, কিন্তু সাধারণের চিত্র একটু ভিন্ন। বেশিরভাগই মেনে চলছেন না স্বাস্থ্যবিধি। তবে আতঙ্ক নয়, সকলে মিলে সচেতনভাবে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে, এমনটা বলছেন বিশ্লেষকরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। এরই মধ্যে মারা গেছেন 8 জন। মশক নিধনের উদ্যোগ না থাকায় বেশি আক্রান্ত হচ্ছেন গ্রামের মানুষ। এদিকে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বাসাবাড়িতে ব্যবহারের জন্য জমিয়ে রাখা পানিতে এডিসের লার্ভা খুঁজে পেয়েছে আইইডিসিআর। ডাক্তাররা বলছেন, চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়, ব্যবস্থা নিতে হবে মশার বংশবিস্তার প্রতিরোধে। বৃষ্টিপাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। চলতি বছর দেশে শনাক্ত রোগীর প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। 6 জেলার মধ্যে হটস্পট বরগুনা। জেলা শহরগুলোর হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। জীবন ঝুঁকিতে থাকা রোগীদের পাঠানো হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে, কিন্তু শয্যা সংকট থাকায় মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। মশার কামড়ে যখন জ্বর হয়েছে তখন বরগুনা হসপিটালে চিকিৎসা নিয়েছে, প্লাটিনে কমে গেছে, তারপরে এই জায়গায় রেফার করছে ডাক্তাররা। জ্বর আসার পরে যে শরীর আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাইতেছে, আমাদের গ্রামের হসপিটালে নিয়েছি, নেওয়ার পর ওনারা বলছে যে বরিশাল নিয়ে যান। হাসপাতালে ভর্তি অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসকরা এডিস মশার বংশবিস্তার থামানোর পরামর্শ দিলেও আক্রান্তরা বলছেন, মশক নিধনে উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আগে তো মেম্বারের দ্বারা যাই একজনে বলতে পারতো যে আমাকে এই সমস্যা, এই আশেপাশে ডেঙ্গু হয়েছে,
এখন কোনো ঔষধ দেয় না, আর কারোর কাছে বলার মতো জায়গা নাই। হাসপাতালের চিকিৎসা আসলে ডাক্তাররা বা আমরা চিকিৎসা করি, কিন্তু এটা ঠেকানো যাবে না যতদিন পর্যন্ত আমরা প্রতিরোধ করতে না পারবো। মশায় কামড়ালে ডেঙ্গু হতেই পারে, সে কারণে সবার আগে মশার বংশবিস্তারকে রোধ করতে হবে। এদিকে বরগুনায় ডেঙ্গু বৃদ্ধির কারণ অনুসন্ধানে কাজ করছে আইইডিসিআর। বাসাবাড়িতে জমিয়ে রাখা বৃষ্টির পানিতে মিলেছে মশার লার্ভা। আইইডিসিআর জমা পানিতে লার্ভার অস্তিত্ব এডিস মশার লার্ভা খুঁজে পেয়েছে, যে এখানে ড্রামে পানি সংগ্রহ করে রাখে সবাই বাসায়, সেটা একটা বড় সোর্স, এটা তারা মনে করছে। এছাড়া তারা আরও অনেক ধরনের স্যাম্পল কালেকশন করে টোটাল গবেষণার রিপোর্টটা পরে জানাবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও উদ্যোগী হওয়ার পরামর্শ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। আমরা জানি যে এডিস মশা কোথায় থাকে, সেটা হচ্ছে আবদ্ধ পানিতে এবং অনেকটাই স্বচ্ছ। এগুলোকে প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে। আমরা যদি সবাই উদ্যোগী না হই তো ক্রমান্বয়ে এই রোগীর সংখ্যা বাড়বে। বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 4 শতাধিক ডেঙ্গু রোগী। ডিবিসি নিউজ ডেস্ক। কোথাও কাদামাটি, কোথাও পানি, এসব মারিয়ে চলছে গাড়ি। খানাখন্দের ঝাঁকুনিতে হাড় গোড় এক হওয়ার অবস্থা পথচারীদের। বেহাল এই সড়ক গ্রামীণ কোনো জনপদের নয়। চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র বহদ্দার হাট থেকে খতিবের হাট ও চানমিয়া সড়কের আশ্বাসে সীমাবদ্ধ এই সড়কের সংস্কার কাজ। যদিও সিটি মেয়র জানালেন, সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ হলে এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সামান্য বৃষ্টিতেই বহদ্দার হাট মসজিদ সংলগ্ন খতিবের হাটমুখী সড়ক কাদায় একাকার। চলাচলে ভোগান্তির শিকার পথচারী, শিক্ষার্থী ও রোগীসহ স্থানীয় লোকজন। ঘটছে একের পর এক দুর্ঘটনা। ব্যস্ততম এই সড়কের দশা গ্রামীণ মেঠোপথের চেয়েও করুণ। 1 দশকেরও বেশি সময় ধরে সড়কটি বেহাল। চানমিয়া সড়ক সংলগ্ন খালগুলোতে সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উন্নয়ন কাজ চলায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। গত 8 থেকে 9 বছর ধরে শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল সড়কটির সংস্কার কাজ। এই দুর্ভোগ আমরা প্রায় আজকে 10 বছর ধরে ভুগতেছি। এই রাস্তা সম্পর্কে কোনো কিছু বলার নাই, আমরা বলতে বলতে এত টায়ার্ড হয়ে গেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বলা হয়, সিটি কর্পোরেশন বলে সিডিএর দোষ, সিডিএকে যখন বলা হয় তখন বলে সিটি কর্পোরেশনের দোষ। মেয়র জানালেন, সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ হলে এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এই রাস্তাটার কাজ আমাদের দ্রুত আমরা ইনশাল্লাহ শুরু করব, এবং শুধু এই রাস্তা নয়, চট্টগ্রাম শহরের মেজর যে রাস্তাগুলো ইনশাল্লাহ আমরা সব করে দেব, এতে কোনো সন্দেহ নেই। বাট দ্য থিং ইজ, আমাদের এই চানমিয়া সড়কের রাস্তাটার মূল কাজ হচ্ছে সিডিএর কাজটা এখনো শেষ করা হয়নি। সিডিএর কাজ যেদিন আমাদেরকে বলবে যে আমাদের শেষ হয়ে গেছে, আমরা রাস্তার কাজ শুরু করে দেব। শীঘ্রই সংস্কার করে জনদুর্ভোগ কমানোর আকুতি এই সড়কে প্রতিদিন চলাচলকারী হাজারো মানুষের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এ যেন রক্তচোষা যোগ। বছরের পর বছর ধরে রাজশাহীর আম চাষিদের রক্ত চুষে খাচ্ছে একটি সিন্ডিকেট। সারা দেশে 40 কেজিতে মন হলেও রাজশাহী অঞ্চলের আমের আড়তদাররা নানা অপকৌশলে কমপক্ষে 52 কেজিতে মন ধরে চাষিদের আম বিক্রি করতে বাধ্য করছে। বিভাগীয় কমিশনার চলন প্রথা বন্ধে 5 জুন নির্দেশনা জারি করেও ব্যর্থ। উল্টো নির্দেশনা জারির পর সিন্ডিকেট করে আমের বাজারে ধস নামানোর অভিযোগ রয়েছে আড়তদারদের বিরুদ্ধে। রাজশাহী অঞ্চলের সর্ববৃহৎ আমের হাট বসে পুঠিয়ার বানেশ্বরে। প্রতিদিন হাজার হাজার চাষি এই হাটে আম বিক্রি করেন। প্রায় 1 দশক আগেও এই বাজারে কোনো ঢলন প্রথা ছিল না। তবে গত কয়েক বছরে 1 কেজি 2 কেজি করে বাড়তে বাড়তে এখন প্রতি মনে প্রায় 12 কেজি আম বেশি নিচ্ছেন আড়তদাররা। এখানে মন হয় 52 কেজিতে। চাষিদের অভিযোগ, আড়তদাররা 50 কেজিতে মনের মাপ নেন। আম বহনের প্লাস্টিকের একটি ক্রেটের ওজন 1.5 কেজির জন্য তারা আরও 3-4 কেজি বেশি নেয়। সব মিলিয়ে তারা প্রায় 52 কেজিতে মন ধরছে। আমরা এদের কাছে বেচতে পারি না, আমরা আড়তে বেচতে হয়। ওরা 52তে মন নেয়, আবার ক্রেট সহ 3 কেজি করে আম বাদ দেয়, দিয়ে ধরেন 55 কেজি মন নেয়। আম যখন বিক্রি করতে যাচ্ছে, এখানে একটা বড় ধরনের সিন্ডিকেট আছে, যেমন 48 কেজিতে 1 মন হিসাব কাউন্ট করা হয়। গেল 5 জুন বিভাগীয় কমিশনার সভা করে 40 কেজিতে মন বিক্রির নির্দেশনা জারি করেন। সেনাবাহিনীও বিষয়টি মনিটরিং করে। তবে আড়তদাররা কৌশলে আম কেনা বন্ধ রেখে আমের বাজারে ধস নামিয়ে দেয়। আর্মিরা যখন লেজ দিয়ে দিল, সময় দিয়ে দিল, ওজনে বিক্রি করতে হবে, ওজনে কিনতে হবে, আড়তদারেরা আম কিনতে চায় না। তারা কয়েকদিন গ্যাপ দেওয়াতে আমের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। যদিও আড়তদারদের দাবি, লোকসান ঠেকাতে কিছু আম বেশি নেওয়া হয়। যার সময় পচে যায়, সেই ক্ষেত্রে
কিছুটা বেশি নেওয়া হয়, মন প্রতি 5 থেকে 6 কেজি বেশি নেওয়া হয় এইটাই। তাছাড়া এখানে আমরা বেশি নেওয়ার মতো কিছু নাই। ওপরে বড় আম দেখায়, যখন ক্যারেটটা ঢালা হয় তখন দেখা যায় ভিতরে অনেকগুলো ছোট আম, ক্যারেটে 2 কেজি 3 কেজি করে ছোট আম বের হয়, সেই জন্য ঘাটতির কারণে একটু ঢলনটা দেওয়া হয়। এদিকে ঢলন প্রথায় চাষিদের আম বিক্রি করতে বাধ্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। যদি কেউ ঢলনের মাধ্যমে অতিরিক্ত আম কিনে বা কিনতে বাধ্য করে, বিক্রি করতে বাধ্য করে ব্যবসায়ীকে, তাহলে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা সেভাবে প্রতিকার করার চেষ্টা করব। শিগগিরই ওজনের সঠিক পরিমাপ 40 কেজিতে মন বাস্তবায়ন হোক প্রত্যাশা চাষিদের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। ইলিশের দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। আশপাশের জেলার সাথে সমন্বয় করে ইলিশের দাম নির্ধারণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। আর এমন প্রস্তাবে ক্রেতারা খুশি হলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্যবসায়ীদের মাঝে। তারা বলছেন, ইলিশের দাম নির্ভর করে উৎপাদন ও সরবরাহের উপর, তাই চাইলেই দাম নির্ধারণ সম্ভব নয়। দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। সারা দেশ থেকে ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে আসেন এখানে। এসব মাছ উন্মুক্ত নিলামে ক্রয় করছেন ঘাটের ব্যবসায়ীরা। কিন্তু চাহিদার তুলনায় ঘাটে ইলিশ মাছের সরবরাহ কম থাকায় নিলামে পাল্লা দিয়ে দাম হাঁকান আড়তদাররা। এতে গেল কয়েক বছরে ইলিশের দাম বেড়েছে কয়েক গুণ। এমন বাস্তবতায় আশেপাশের জেলার সাথে সমন্বয় করে ইলিশের দাম নির্ধারণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। আমরা মনে করেছি যে চাঁদপুরে যদি আমরা ইলিশের দাম সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা একটা ঠিক করে দিই, তাহলে এই ইলিশটা তখন অন্য জেলায় গিয়ে বিক্রয় হবে। সেই জন্যই আমি আসলে মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। ইলিশের দাম নির্ধারণে এমন প্রস্তাবে খুশি ক্রেতারা। সরকার এই বিষয়ে একটা নির্ধারিত মূল্য নির্ধারণ করে দেয়, তাইলে আমরা ক্রেতারা এটা সাধুবাদ জানাই। যে পরিমাণ চাহিদা এই পরিমাণ মাছের উৎপাদন নাই এবং মাছ সাপ্লাই হয় না। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহ কম থাকায় বাড়ছে দাম। চাঁদপুর মাছঘাটে কোনো সিন্ডিকেট ব্যবসায়ী নাই, আমাদের এখানে হোলসেল ব্যবসা, এখানে ডাকে বেচা কিনা হয় নিলামে। ওপেন অকশন হয়, এখানে যে সে এই অকশনে অংশগ্রহণ করতে পারে। একজন আমার থেকে চাইছে, তাহলে আমার 50 পিস তো লইতে হইব, তখন আমি 90,000 টাকা লই লই। এছাড়া দাম নির্ধারণের উদ্যোগ না নিয়ে পদ্মা মেঘনা ইলিশের উৎপাদন বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। সরকারের আমি মনে করি ইলিশের উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আরও গবেষণা করা উচিত, আরও উদ্যোগ নেওয়া উচিত। ইলিশের উৎপাদন বাড়লে দাম মানুষের নাগালের মধ্যে এমনিতে চলে আসবে। প্রযুক্তির বিকাশে চাঁদপুরের ইলিশ এখন বিক্রি হচ্ছে অনলাইনে, এতে চাহিদাও বেড়েছে কয়েকগুণ। টিভিসি নিউজ ডেস্ক। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে আফ্রিকান রিপাবলিকে যাচ্ছেন বিমান বাহিনীর 125 সদস্য। সকালে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি চার্টার্ড বিমানে যাত্রা করেন তারা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান সরকারি বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুশাদ্দিন আসাদ। বিমান বাহিনীর পক্ষ থেকে এয়ার কমোডোর ইমরানুর রহমান জানান, আফ্রিকান রিপাবলিকে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনী দক্ষতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে ভূমিকা রাখবে। সকল প্রকার চ্যালেঞ্জ আমরা সাহসিকতা এবং সফলতার সাথে অতিক্রম করতে পারবো ইনশাল্লাহ। আমরা অবশ্যই সদা প্রস্তুত। আমাদের দেশেও যদি কোনো সময় এই যে কোনো ধরনের প্রতিরক্ষার কাজে কোনো সহযোগিতা দরকার হয়, আমরা সবসময় প্রস্তুত আছি। যাওয়ার পরে ফর্মালিটিসগুলো আছে, সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। ওখানে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, এটা মনে রাখতে হবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।